মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু কথা ছিল। আরে কি রে দীপিকা, তুই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের বাড়িতে কি করতে এসেছিস? জানেন মোড়ল মশাই, আমি পাশের গ্রাম পলাশপুর থেকে জল আনতে গিয়েছিলাম। সেই গ্রামের মোড়ল মশাইয়ের সহকারে আমাকে পিছন থেকে ডাক দেয়, আর তার দিকে তাকাতে গিয়ে আমার মাটির হাঁড়িটা ভেঙে যায় এবং সে আমাকে যা নয় তাই বলে অপমান করে। এমনকি ভাঙা হাঁড়ির অংশগুলো আমাকে দিয়েই পরিষ্কার করিয়েছে। কি ওর এত বড় সাহস যে আমাদের গ্রামের মহিলাদেরকে সে যা নয় তাই বলে অপমান করবে? জমিদার মশাই, এ কখনো মেনে নেওয়া যায় না। আমাদের একটা যোগ্য জবাব দিতে হবে। হ্যাঁ দীপক, তুই ঠিকই বলেছিস। না হলে আজকে একজনকে অপমান করেছে, তারপর যতদিন চলবে ততদিন লোকের মুখে শুনতে পাওয়া যাবে যে পাশের গ্রামের লোকেরা আমাদেরকে অপমান করেছে। তাহলে মোড়ল মশাই, তাদেরকে কিভাবে জব্দ করা যায় বলুন তো? ধৈর্য ধরো দীপক, আমাদেরও সময় একদিন ঠিক আসবে, তখন আমরা তাদের মুখের উপর যোগ্য জবাব দেব। এখন শুধু অপেক্ষা করো সেই সময়টার। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন আসছি, আর আপনি তাদের যোগ্য জবাব দেওয়ার উপায় বের করুন। হ্যাঁ রে দীপিকা, তুই চিন্তা করিস না, তুই বাড়ির দিকে যা, আমি সব সামলে নেব। জমিদার বাবু, জমিদার বাবু কোথায় গেলেন? একটা মজার খবর আছে। কি রে, কি আবার মজার খবর? আমাকে তাড়াতাড়ি বল। আরে আমার যার ধৈর্য ধরতে পারছি না আমি। দাঁড়ান দাঁড়ান জমিদার বাবু, একটু ধৈর্য ধরুন, না হলে মজাটা পাবেন কোথায়? ঠিক আছে ঠিক আছে, তুই এসব জ্ঞান পরে দিবি, এখন তাড়াতাড়ি বল কি হয়েছে। জানেন, আজকে আপনার বাড়িতে আসবার সময় পাশের গ্রামের ওই দীপিকার সাথে দেখা হয়, আর তাকে যখনই আমি ডাকলাম সে ঘুরে দেখতে গিয়ে তার মাথাটা থেকে মাটির হাঁড়িটা পড়ে গিয়ে ভেঙে যায়। তাতে কি হয়েছে? এই দাঁড়ান, এখানেই তো শেষ নয়, আসল মজার ঘটনা তো এবার শুরু। তারপর দীপিকা আমার সাথে ঝামেলা করে বাড়ির দিকে যেতে থাকে, আর আমি তাকে তখন ডেকে বলেছি যে এটা তোর গ্রাম নয়, যে তুই গ্রামের রাস্তাটাকে নোংরা করে চলে যাবি, তুই যা নোংরা করেছিস সমস্ত কিছু পরিষ্কার করে তারপর তোর গ্রামে ফিরবি। বাহ, তুই এতদিনে একটা ঠিক কাজ করেছিস আমার সহকারী হয়ে। তবে সাবধান, আমরা যখন ওদের গ্রামের মেয়েকে অপমান করেছি তখন ওরাও কিন্তু ছেড়ে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আসুক না, কত এলো কত গেল, আমাদের সামনে কেউই টিকতে পারবে না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এবার বাড়ি দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ির দিকে যা, দুপুর তো প্রায় হয়েই গেল। বলছি, কই গো গিন্নি, আমাকে একটু খেতে দাও না, খিদে লেগেছে। আমার খিদে জ্বালা একেবারে মানে পেটে ছুঁচে ডন দিচ্ছে। তাড়াতাড়ি খেতে দাও গিন্নি আমাকে। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। সত্যি গিন্নি, তোমার হাতের রান্নার জাদু আছে বলতে হবে। যা সুন্দর হাতের রান্না, আহা, যেন অমৃত। ধুর, কি যে বলো না তুমি। তা আজকে তোমার বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? কি আর বলবো গিন্নি তোমাকে, বর্ষা তো প্রায় আমাদের গ্রামে চলেই এসেছে, আর আমার জমিতে এখনো ধানগুলো রয়ে গেছে, কাটা হয়নি, তাই জমিতেই একটু বেশি করে সময় দিতে হচ্ছে। বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। তাই বৃষ্টির জন্য আমাদের ফসলের কোনো ক্ষতি হবে না তো? হালকা বৃষ্টি পড়লে আর কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি ভারী বৃষ্টি পড়ে আর জমিতে জল জমে থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা বেড়ে যেতে পারে। তারপর এবার ওপরওয়ালার ইচ্ছা, উনি যা করবেন তাই হবে। যেন ভারী বৃষ্টি না পড়ে, তাহলে আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, যে প্রার্থনা করো যাতে না ভারী বৃষ্টি হয়। তা তোমাকে আর একটু ভাত দেবো? তোমার পাত যে খালি হয়ে গেল। না না গিন্নি, আমাকে আর দিতে হবে না, আমার খাওয়া শেষ। তুমি বরং খেতে বসো, আর খেয়ে তাড়াতাড়ি শোবার ঘরে এসো। আমি শুতে যাচ্ছি গিন্নি, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে, তুমি শোবার ঘরে যাও, আমি খেয়ে নিচ্ছি। বাবা, তুই আমাকে ছেড়ে তোর মাসির বাড়িতে 2 সপ্তাহের জন্য যাচ্ছিস, তোর মন কেমন করবে না আমার জন্য? হ্যাঁ মা, করবো তো, কিন্তু অনেকদিন তো মাসিমাকেও দেখা হয়নি, মাসির জন্য মন কেমন করছে গো, তাই তো মাসির বাড়ি যাচ্ছি।
ঠিক আছে, তুই কিন্তু ওখানে গিয়ে আমাকে নিয়ে অত চিন্তা করবি না। আমি এখানে ভালোভাবেই থাকবো, আর তুইও ওখানে ভালোভাবেই থাকিস। আচ্ছা মা, ঠিক আছে। আর শোন, কলেজের মাত্র 2 সপ্তাহ ছুটি পেয়েছিস। এই 2 সপ্তাহ মাসির বাড়িতে গিয়ে খুব মজা করবি। হ্যাঁ মা, সে আর বলতে, আমি এই 2 সপ্তাহ প্রচুর মজা করব মাসির বাড়ি গিয়ে। হ্যাঁ, বর্ষাকাল তো চলেই এসেছে। ওইখানে গিয়ে বৃষ্টিতে বেশি ভিজবি না। যদি তোর আবার শরীর খারাপ হয় তখন আরেক কাণ্ড হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, নির্দ্বিধায় থাকো, আমি বৃষ্টিতে ভিজবো না। এই যে তোর মাসির বাড়ি যাবার ট্রেন চলে এসেছে, এবার যা, উঠে পড়। না হলে ট্রেনটা চলে গেলে তখন আবার আরেক ঝামেলায় পড়তে হবে। আমি এখন আসছি, আমার আবার বাড়িতে গিয়ে কাজগুলো সব করতে হবে। ঠিক আছে মা, তুমি বাড়ির দিকে যাও, আর আমিও এখন আসছি। আর তুমি সাবধানে থেকো, আর সাবধানে বাড়ি যাবে। আমার জন্য আবার মন খারাপ করতে হবে না, হ্যাঁ? ঠিক আছে রে বাবা, তুই সাবধানে যা। কি গো, শুনতে পাচ্ছ? ঘুম থেকে উঠবে তো নাকি? সকাল গড়িয়ে যে বেলা হয়ে গেল, তাড়াতাড়ি উঠে পড়ো, এবার কাজে যাবে তো। কি হলো গিন্নি, সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? একটু শান্তিতে শুতে দাও না। যাও তো যাও, তোমার কাজ করো, গিয়ে যাও। হ্যাঁ, আমি তো আমার কাজ করবই, আর তুমি বিছানায় পড়ে পড়ে শুধু ঘুমিয়ে যাও। তার আমার আর ভালো লাগে না, তোমার রোজ এই চেঁচামেচি শুনে আমার কান পচে গেল। আমার ঘুমাবার মুডটাকে একবারে নষ্ট করে দিলে। আমি তো সব সময় চেঁচাই, তাই তো? ঠিক আছে, আমি আর চেঁচাবো না, ডাকবো না তোমাকে। আমি একেবারে এবার আমার বাপের বাড়ি চলে যাব। আরে গিন্নি, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো ইয়ার্কি করে বললাম তোমাকে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, আজকে কাজে না গেলে হতো না গিন্নি? আমি ওইসব কিছু জানি না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে গিন্নি, আমি যাব মাঠে। এই তো একেবারে সুন্দর কথা। আর তুমিই বলো, তুমি যদি কাজ না করো তাহলে আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমার না কাজে গেলে আমাদের সংসার চলবে না। আবার কোথায়? এত বৃষ্টি পড়ছে মাঠে, একটু বেশি করে সময় দেবে তা নয়, তুমি পড়ে পড়ে ঘুমাবে বলছো। আচ্ছা গো গিন্নি, আমি যাচ্ছি, আর চেঁচামেচি করো না, আমার ভালো লাগছে না। ঠিক আছে গিন্নি, আমি মাটির দিকে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আর সাবধানে যাবে কিন্তু। মাসি, আরে ও মাসি, কোথায় গেলে গো? আমি তোমাদের বাড়িতে এসেছি। আরে ঈশান, তুই আমাদের বাড়িতে এমন সময় কি করতে এসেছিস? তোর মা কোথায়? তোর মা আসেনি? না গো মাসি, মা আসেনি। মায়ের বাড়িতে প্রচুর কাজ আছে, সেজন্য মা তোমাদের বাড়িতে আসতে পারেনি। আর এখন আমার কলেজে ছুটি চলছে, তাই ভাবলাম ঘরে তোমার বাড়ি থেকে ঘুরে আসি। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। ঈশান, আমাদের বাড়িতে এসেছিস কোনোদিন? এই কয়দিন থাকবি, তারপরে আনন্দ করে বাড়িতে ফিরবি। হ্যাঁ মাসি, ওই জন্যই তো তোমাদের বাড়িতে এসেছি। তোমাদের গ্রামে বর্ষা চলে এসেছে, নদীতে ভালো ভালো মাছ পাওয়া যাবে। মেশোকে নিয়ে আমি মাছ ধরতে যাব। তাহলে দেখছি তো সমস্ত কিছুই পরিকল্পনা করা আছে। হ্যাঁ গো মাসি, আমি বাড়ি থেকে পরিকল্পনা করেই এসেছি। তবে মেশোকে তো দেখতে পাচ্ছি না, মেশো কোথায় গেছে? তোর মেশো তো এই কিছুক্ষণ আগে আমাদের চাষের জমিতে গেছে, জমিটা দেখাশোনা করার জন্য। দেখাশোনা করতে গেছে এই বৃষ্টির মধ্যে? কি করবে বল ঈশান, কিছু তো করার নেই। আমরা গরিব মানুষ, আমাদের এভাবেই কাজ করতে হয়, নইলে যে আমরা খেতে পাবো না। হ্যাঁ মাসি, তা তো ঠিকই। ঠিক আছে, তুই এবার হাত মুখটা ধো, আর ধুয়ে একটু বিশ্রাম নে। আমি তোর জন্য রান্না করতে যাচ্ছি রান্নাঘরে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে যাচ্ছি, তুমি রান্নাঘরে যাও। আরে গিন্নি, গিন্নি বাড়ি থেকেও এসেছে নাকি? আরে হ্যাঁ গো, আমার বোনপো এসেছে শহর থেকে। তাই নাকি? শহর থেকে ঈশান এসেছে? হ্যাঁ মেশো, তা তুমি কেমন আছো? ভালো আছো তো নাকি? তোর মাসির জ্বালায় কি আর খারাপ থাকতে পারি? ঠিক আছে, তোমাকে আজ সকাল সকাল ঘুম থেকে তুলে মাঠে পাঠিয়েছি বলে তুমি এইরকম বললে তো? আরে তোমাদের ঝগড়া থামাও তো। কোথায় আমি এখন এসেছি, একটু আনন্দ করবে তা নয়?
ঈশান, তুই তো কলেজে মানে ওই ওকালতনামা নিয়ে পড়াশোনা করছিলিস, তুই আমাদের বাড়িতে চলে এলি। পড়াশোনা কি মানে শেষ হয়ে গেছে? আরে না গো মেশো, আসলে আমাদের কলেজের কিছু কাজের জন্য 2 সপ্তাহ ছুটি দিয়েছে, তাই তোমাদের বাড়িতে চলে এলাম তোমাদের সাথে একটু হাসি মজা ঠাট্টা করব বলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো ঈশান, ভালোই করেছো আমাদের এখানে এসে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, কদিন পর থেকে নদীতে ইলিশ মাছ আসা শুরু করবে। দুজনে মিলে বরং ইলিশ মাছ ধরতে যাব। হ্যাঁ গো মেশো, আমি সেটাই মাসিকে বলছিলাম যে মেশো আর আমি নদী থেকে মাছ ধরতে যাব। তা বলছি ঈশান, তোমার মা ভালো আছে তো? আর তোমার মা এলো না কেন? আসলে মায়ের বাড়িতে প্রচুর কাজ ছিল, সেই জন্য আসতে পারিনি। আর আমি একা একা বাড়িতে বসে থাকবো, সেই জন্যই মা আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিল। ঠিক আছে গিন্নি, অনেক তো কথা হলো, এবার খেতে দেবে কে? হ্যাঁ গো মাসি, প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ গো, রান্না হয়ে গেছে, তোমরা রান্নাঘরে এসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা গো? আর তুমি তো এইমাত্রই কাজে গেলে, এখনই চলে এলে যে, কি ব্যাপার? আর বলো না গিন্নি, কাজে যাওয়ার সময় জমিদার মশাই সহকারীর সাথে আমার দেখা হয় এবং তিনি বলেন যে আমাদের গ্রামে কলেরা রোগ দেখা দিয়েছে। আর এটা একজনের হলে অন্যজনকার হয়ে যাচ্ছে, এক প্রকার ছোঁয়াচে রোগ। তাই বাড়ি থেকে সকলকে বেরোতে মানা করে দেওয়া হচ্ছে। সে কি গো মেশো, তোমাদের গ্রামে শেষ পর্যন্ত কলেরা রোগ দেখা দিল? এবার কি হবে বলো তো? তুই এবার শহর থেকে আমাদের গ্রামেতে এসেছিস, যদি তোর কলেরা হয় তাহলে তোর মা কি ভাববে বলতো? কি আবার ভাববে আমার মা? তুমি এত চিন্তা করো না, যা হবে তা দেখা যাবে। যা হবে তা দেখা যাবে মানে? তোর মা আমাদের উপর ভরসা করেই তোকে আমাদের কাছে পাঠিয়েছে। তোর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? মাসি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আর মেশো, তুমি আমাকে একবার জমিদার মশাইয়ের কাছে নিয়ে চলো। আমি ওকালতি নিয়ে পড়াশোনা করেছি, তবে এখনো উকিল হয়নি, কিন্তু আমি এই রোগ সম্পর্কে কিছুটা হলেও তাদের ধারণা দিতে পারবো। ঠিক আছে ঈশান, তাহলে চলো আমরা দুজনেই মিলে মোড়ল মশাইয়ের সাথে আলোচনা করে আসি। মোড়ল মশাই বাড়িতে আছেন? আরে শুভজিৎ যে, আরে আসুন আসুন, আমাদের বাড়িতে আসুন। তা আপনি আমার বাড়িতে কি করতে এসেছেন বলবেন? হ্যাঁ দীপক, তুমি ঠিকই বলেছ, আমরা আমাদের গ্রামের বৈদ্যকে তোমাদের গ্রামে পাঠাতে পারবো না চিকিৎসা করানোর জন্য। আপনি এরকম করবেন না মোড়ল মশাই, আমি আপনার কাছে পলাশপুর থেকে কমলপুরে ছুটে এসেছি শুধুমাত্র সাহায্য নেব বলে, আপনি এমন করবেন? ঠিক আছে, তাহলে আমরা আমাদের গ্রামের বৈদ্যকে তোমাদের গ্রামে পাঠাবো চিকিৎসা করানোর জন্য, কিন্তু একটা শর্তে। কি শর্ত মোড়ল মশাই? আপনি বলুন, সব শর্ত মানতে রাজি। তোমার গ্রামের মোড়লকে আমার সামনে ক্ষমা চাইতে বলবে আমাদের গ্রামের মেয়েকে অপমান করবার জন্য। ঠিক আছে ঠিক আছে মোড়ল মশাই, তাহলে তাই হবে। আপনি চলুন আমাদের গ্রামে, মোড়ল মশাইয়ের কাছে চলুন, উনি আপনার কাছে ক্ষমা চাইবেন। ঠিক আছে দীপক, তাহলে তুমি আমাদের গ্রামের বৈদ্যকে ডাকো, আমরা একসাথেই পলাশপুর যাব। আরে আরে, এই তো আপনারা চলে এসেছেন। আসুন আসুন, এসে বসুন। আমরা একমাত্র শর্তে এখানে এসেছি, আর সেই শর্ত পূরণ করলে তবেই আমাদের বৈদ্য আপনার গ্রামের লোকেদের চিকিৎসা করবে। তা কি শর্ত? মোড়ল মশাই, গত 1 সপ্তাহ আগে ওনাদের গ্রামের একটি মেয়েকে আমি অপমান করেছিলাম, তাই ওনারা বলছেন মানে আপনি যদি তাদের কাছে ক্ষমা চান, তার কাছে ক্ষমা চান, তবেই ওনাদের বৈদ্য আমাদের গ্রামের চিকিৎসা শুরু করবে। ক্ষমা চাইতে হবে? আমি কখনো ক্ষমা চাইবো না। তাহলে চলো আমরা চলে যাই, ওরা যখন আমাদের কাছে ক্ষমা চাইবে না তখন থেকে লাভ নেই। মোড়ল মশাই, আমি ধরে নিচ্ছি আমাদের গ্রামের মোড়ল মশাই আপনাদের গ্রামের মেয়েদের অপমান করে ভুল করেছে, কিন্তু আপনি এটা ভাবুন, এটা একটা ছোঁয়াচে রোগ। এই গ্রামের সকল লোকের এই রোগ হয়ে গেলে পার্শ্ববর্তী গ্রামগুলোতেও এই রোগ ছড়িয়ে পড়বে, তখন কি আপনি এই রোগ আটকাতে পারবেন? হ্যাঁ, এটাও তুমি ঠিক বলেছ। যদি এখন থেকে এই রোগটা না আটকাতে পারা যায়, তাহলে পরবর্তী সময় এই রোগ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাহলে মোড়ল মশাই, আপনি ওনাকে দিয়ে ক্ষমা চাওয়াবেন না? না না,
ওর ক্ষমা চেয়ে লাভ নেই। বৈদ্য, তুমি এই গ্রামের সমস্ত লোকের চিকিৎসা করা শুরু করে দাও। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আপনি যেটা করবেন সেটাই হবে। আমি আজকে থেকেই চিকিৎসা করা শুরু করে দিচ্ছি। সত্যি শুভেন্দু, তোর শালির ছেলে যদি আজকে এখানে না আসতো তাহলে হয়তো এই রোগ গোটা গ্রামে ছড়িয়ে পড়তো, তখন আর আমাদের কিচ্ছু করবার থাকতো না। না মোড়ল মশাই, এটা তো আমার কর্তব্য। আমি ওকালতি নিয়ে পড়াশোনা করছি, আইনসম্মত আমার যা জ্ঞান আমি আপনাকে বললাম। এবার আপনি যেটা গ্রামের ভালোর জন্য মনে করবেন সেটাই করবেন। তাহলে দিব্যেন্দু, আমরা দুই গ্রাম এবার বন্ধু হয়ে যাই এবং বন্ধুর মতো আমরা একে অপরের সহযোগিতা করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে এই দুই গ্রাম বন্ধু হওয়ার জন্য একদিন দুই গ্রামের নদীর পাড়ে এক ভোজের আয়োজন করা হোক। হ্যাঁ, তাহলে কালকেই করা হোক ভোজের আয়োজন। তাহলে আজকে থেকে পলাশপুর আর কমলপুর দুই গ্রাম দুজনের বন্ধু। যখন যার যেটা অসুবিধে হবে তখন একে অপরকে বলে নিজেদের সমস্যা সমাধান করবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন বোঝা যাচ্ছে দুই গ্রাম একত্রিত হলে কতটা সুবিধা পাওয়া যায়। তবে যাই বলো আর নাই বলো, এই দুই গ্রাম বন্ধু হওয়ার পেছনে তোমার শালির ছেলের অবদান আছে শুভেন্দু। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। আজকে ঈশানের জন্যই আমরা বন্ধু হতে পেরেছি। আবার বন্ধুত্ব না করলে দুই গ্রামের মধ্যে বিবাদ লেগেই থাকতো, কোনো গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারতো না। ঠিক আছে ঠিক আছে, এখন অত গল্প করো না, এখন ভোজের আনন্দ উপভোগ করো। এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করবে।